এই 3টে সাবজেক্ট যা স্কুল কলেজে তোমায় কখনোই শেখাবে না, কিন্তু বাস্তব জগতে না এই 3টে সাবজেক্ট তোমার লাগবেই। বা আমি যদি আরও ভালো করে বলি, জীবন যদি তোমায় উপভোগ করতে হয় না, এই 3টে সাবজেক্ট তোমায় পড়তেই হবে। প্রথম ফাইন্যান্স, তারপর হিউম্যান সাইকোলজি, আর 3 নম্বর হচ্ছে ফিলোসফি। তো আসো এক এক করে প্রতিটা সাবজেক্টের সাথে তোমায় পরিচয় করে, তারপর তুমি ঠিক করো যে এই 3টে সাবজেক্ট নিয়ে তোমার মতামত কী, বা আমি তোমায় কতটা ঠিক বললাম বা ভুল বললাম। তো প্রথমে বলি ফাইন্যান্স, বাংলায় যাকে বলে আর্থিক জ্ঞান। ধরো আমি যদি তোমায় 10 লাখ টাকা এখন ক্যাশ দিই, বা মানলাম সরকার তোমায় 1 কোটি টাকা ভাতা দিল এক নিমেষের জন্য, ধরো। কিন্তু আমি কথা দিচ্ছি কিছু বছর যাওয়ার পর তুমি যে পরিস্থিতিতে আজ আছো না, সেই পরিস্থিতিতে আবার ফিরে আসবে বা তার থেকেও নিচে পড়বে। কিন্তু এমনটা কেন? কারণ টাকা তো তোমার কাছে চলে আসলো, কিন্তু সেই টাকা ধরে রাখতে বাড়াতে গেলে যে আর্থিক জ্ঞানের দরকার সেটাই তোমার কাছে নেই। এই কারণেই দেখবে যারা লটারি কেটে খুব তাড়াতাড়ি বড়লোক হয়, ঠিক তত তাড়াতাড়ি আর তারা নিচেও আসে। একটা পপুলার এক্সাম্পল আছে, কেবিসিতে গিয়ে একটা মানুষ কোটিপতি হয়েছিল, মানে কন বানেগা কারোরপতিতে গিয়ে একটা মানুষ 1 কোটি টাকা প্রাইজ মানি জিতেছিল। কিন্তু কিছু বছর যাওয়ার পর উনি একটা দোকানে কাজ করছে, মানে কোটি টাকা সে ধরে রাখতে পারেনি। তো এনার কথা ভাই কম বেশি সবাই জানে। কিন্তু রিসেন্টলি আমি একটা কেস স্টাডি পড়ছিলাম, যেখানে সরকার ডেভেলপমেন্টের জন্য জমি চাইছিল, আর সেই সমস্ত জমি ছিল কৃষকদের। আর কৃষকদের বিঘে বিঘে জমি ছিল, তো তারা বললো যে ন্যায্য যত দাম হয় আমরা দিচ্ছি। তো তারা প্রতিটা কৃষককে কাউকে 1.5 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা দিয়ে সেই জমিগুলো নেয়। কিন্তু কিছু বছর যাওয়ার পর ওই কৃষকগুলো আন্দোলন করে যে আমায় আরও টাকা দাও। তখন সরকার অবাক হয় যে তখন যখন দিলাম তখন তোমাদের কারো অভিযোগ ছিল না, এখন কিসের অভিযোগ? তো তারা যখন তদন্ত করে দেখে যে তাদের সেই সব কৃষকদের যত টাকা তারা দিয়েছিল সেই তাদের সব টাকাই না শেষ। কী করেছে তারা এত টাকা দিয়ে? কেউ গাড়ি নিয়ে নিয়েছে, কেউ বড় শহরের ফ্ল্যাট নিয়ে নিয়েছে, বড় বাড়ি বানিয়ে নিয়েছে। কিছু দিনের মধ্যেই তারা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আগে ফিরে এসছে। কিন্তু যাদের আর্থিক জ্ঞান থাকে তারা প্রথমে না টাকা জমায়, কিন্তু হুট করে যদি কোনো জায়গা দিয়ে অনেকটা টাকা চলে আসে না, তো তারা সেই টাকা ধরে রাখতে সক্ষম হয়। লোভের বশে এসে সেই সব জিনিস তারা কিনে ফেলে না যেটা তাদের সেই মুহূর্তে দরকারই নেই। তারা ভাই প্রচুর সেভ করে। এই সেভিং স্কিলটাই না মেয়েরা না ভাই প্রচুর সেভ করে, তারা এই সেভিং স্কিলের মাস্টার হয়, কিন্তু তারা ওই টাকা বাড়াতে পারে না। এই কারণেই পুরুষরা দেখবে ইনভেস্টমেন্ট নিয়ে না আবার বেশি চর্চা করে, কারণ তারা জানে ওই টাকা যদি তারা ব্যাংকে ফেলে রাখে বা এমনিই ফেলে রাখে ক্যাশ, তাহলে ওই টাকার ভ্যালু দিন দিন কমতে থাকবে। তাই তারা ইনভেস্ট করে যাতে ওই টাকা পরিমাণ বাড়তে থাকে, টাকাটাও সেভ থাকলো আর টাকার পরিমাণটাও দিন দিন বাড়তে থাকলো অটোমেটিক। আর এই ফাইন্যান্স যদি তোমায় আমি একটা লাইনে বলি না, গরিব মানুষরা টাকার জন্য কাজ করে, আর যারা ফাইন্যান্স বোঝে বড়লোক হয় তাদের জন্য টাকা কাজ করে। এই একটা লাইনের পেছনে না পুরো ফাইন্যান্সের জগৎ লুকিয়ে আছে। আর এই একটা লাইন যদি তোমার হিট করে না, তো তুমি এই ফাইন্যান্সের জগৎকে বোঝার চেষ্টা করবে। আমি বলে দিচ্ছি টাকা না 3 ভাবে আসে, খানিকটা বলে দিচ্ছি। একজন সময় বিক্রি করে, যেমন ওয়াচম্যান, সে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, সেই তারপর টাকা নেয়। আর তারপর আসে কোনো স্কিল, যে আমি কোনো ফ্রিজ এসি সারাতে পারি, বা কোনো গাড়ির মেকানিক পার্ট ঠিক করতে পারি, ল্যাপটপ চালাতে পারি, এটাকে আমি একটা কাজ জানি, আমার দক্ষতা অনুযায়ী সে আমায় একটু ভালো পরিমাণ টাকা দেয়। তারপর আসে বিজনেস। এই বিজনেস না মানুষ অনেক কমপ্লিকেটেড ভাবে, এরকম কিছুই না। তুমি দেখো সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত তুমি আর আমি সমস্ত কিছু নিয়েই আছি। যেমন আমরা যে শ্যাম্পু ব্যবহার করি, সাবান ব্যবহার করি, কিনে আনলাম, খাবার খাই কিনে আনলাম, কাপড় ওটাও কিনে আনলাম, মানে আমরা সমস্ত কিছু নিচ্ছি, কনজিউমার। কিন্তু আমরা পরিবর্তে কী দিচ্ছি? আমাদের কী আছে যেটা আমাদের কাছে অঢেল টাকা এনে দিতে পারবে? এমন কিছুই নেই। কিন্তু যখনই তুমি নিজের কিছু ক্রিয়েট করলে, কোনো একটা প্রোডাক্ট, আমি ধরলাম তুমি নিজের মতন করে একটা বাদাম বিস্কুট বানালে, তো এটা কি তোমার নিজস্ব প্রোডাক্ট। এখন তুমি এই জিনিসটা মার্কেটে দেবে আর সেটা দিয়ে টাকা ইনকাম করবে, এটাকে বলে প্রোডাক্ট। আর মানুষ বিজনেস আরেকটাও করে, যেটা হয় সার্ভিস। একটা মানুষের ধরো বাড়ি রং করতে হবে, কিন্তু সে রঙের লোক খুঁজে পাচ্ছে না, তো তোমার কাছে 5টা লোক আছে, তুমি জড়ো করলে যাদের খুব ভালো পেন্ট করতে পারে, আর তুমি তাদের ডিজাইন দেখালে যে কী কী কালার দরকার, আর তুমি 5টা ছেলে তাদের কাছে নিয়ে গিয়ে তাকে তার বাড়িটা সেরকম সে যেমন চাইছিল সেরকম পেন্ট করে বা চলে আসলে। তুমি কিন্তু রং করতে পারো না, কিন্তু যাদের কাছে যারা করতে পারে সেসব ছেলে নিজের হাতে রাখলে, এটা কি সার্ভিস দিলে তুমি তাদের। হয় প্রোডাক্ট না হলে সার্ভিস, বিজনেস এটাই। আর 2 নম্বর হচ্ছে হিউম্যান সাইকোলজি। দেখো দুনিয়া এত হারামজাদা না, তুমি যদি হিউম্যান সাইকোলজি না বোঝো তো মানুষ তোমায় খেয়ে বেরিয়ে চলে যাবে, মানে সোজা বাংলা কথা বলতে গেলে ক্ষতি করে দিয়ে চলে যাবে, আর তুমি টেরও পাবে না। রিলেশনশিপ বানাতে গেলে, বিজনেস দাঁড় করাতে গেলে হিউম্যান সাইকোলজি লাগেই। এখন এই হিউম্যান সাইকোলজিটা কি? বাংলায় যাকে বলে মনোবিজ্ঞান। তুমি একটা ভালো বন্ধু চিনবে কীভাবে? হিউম্যান সাইকোলজির জোরে। একটা ভালো রিলেশনশিপ বানাবে কী করে? হিউম্যান সাইকোলজির জোরে। একটা ভালো সুস্থ সম্পর্ক গড়ে তুলবে কী করে? হিউম্যান সাইকোলজির জোরে। কারণ মানুষ যখন সামনের মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে আর সেই অনুযায়ী তাকে চেনে বা তার ব্যক্তিত্ব কেমন সেটা বুঝতে পারে, এটা কিন্তু অনেক বড় একটা স্কিল। বেশিরভাগ বিজনেসম্যানদের কাছেই থাকে। তো তারা বোঝে যে কোন মানুষ কী ধরনের, আর তাকে দিয়ে আমি কোন কাজটা বার করিয়ে নিতে পারবো। একটা টাইম আসার পর না বিজনেসম্যানরা স্কিল দেখেই না, তারা দেখে মানুষ হিসেবে ছেলে বা মেয়েটা কেমন,
তারা রত্ন খোঁজে, কারণ ভালো ভালো ছেলে মেয়ে দিয়েই তারা তাদের পিলারটা দাঁড় করায়। রত্ন বলে এদের। কারণ মানুষের আগাতে গেলে না তার নিজের মতন মানুষের অনেক দরকার, যারা তার সাম্রাজ্যটাকে সেই মজবুতি দেবে। নেতা মন্ত্রী হিউম্যান সাইকোলজির জোরেই না নিজের দিকে মানুষকে প্রভাবিত করে। আর তুমি যদি ডিপভাবে এই সাবজেক্টটা পড়ো তো মানুষকে ম্যানিপুলেটও করতে পারবে, মানে ইশারায় নাচাতে পারবে। মানুষ ভাবে যে সিদ্ধান্ত সে নিল, কিন্তু ওই সিদ্ধান্তটা যে সে নেবে ওটাই, সেটা তুমি অনেক আগে দিয়ে ঠিক করে রেখেছো। এটা যদি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি মুভি দেখতে গেলে, হাফ টাইম হয়েছে, এখন পপকর্ন নিতে গেছো, সেখানে পপকর্নের 3খানা সেকশন আছে। ছোটোটা 80 টাকা দাম, তারপর ওটার থেকে ডবল সাইজের, মানে 80 80 80, মানে 240 টাকা, ঠিক আছে? সেইটা তোমায় দেওয়া হচ্ছে 150 টাকা। আর একটা আছে বড়, আছে 500 টাকা। এখন তুমি অবশ্যই ছোটোটা তো নেবে না, আর বড়টাও নেবে না, তো তুমি মাঝেরটাই নেবে 150 টাকা। কিন্তু এবার তুমি যে মাঝেরটা নিলে না, চুজ করলে, তুমি ভাবলে ওটা তুমি চুজ করলে, তুমি সিদ্ধান্তটা নিলে, কিন্তু তুমি যে ওটাই নেবে না, ওই বিজনেসম্যান ওইভাবেই ওটা সেট করেছে। সেও চাই যে তুমি ওটাই নাও 150 টাকারটা, কিন্তু ছোটোটা আর বড়টা সে জাস্ট নামে অ্যাড করেছে, তোমায় যাতে ফিল গুড করানো যায় যে হ্যাঁ সিদ্ধান্তটা তুমি নিলে। বাকি যদি তুমি এখনও বুঝতে না পারো, তাহলে 99 খেলাটা না, মানে 99-এর এই খেলাটা অনলাইন শপিংয়ে খুব বেশি চলে। এই যে সংখ্যাটা আছে, কতটা 1000, কিন্তু 1 টাকা কমিয়ে দাও, কত হচ্ছে? 999। বুঝলে না? তাহলে এবার এই সংখ্যাটা দেখো, 500। এবার একটা সংখ্যা কমিয়ে দাও, কত হয়ে গেল? 499। 500 টাকাই আছে, কিন্তু 1 টাকা কমে গেল। কিন্তু তবুও আমাদের মাথা মনে হচ্ছে যে ওটা, যে ভাই 400 টাকার ভেতরেই আছে, 400 400 400। কেন? কারণ আমাদের মাথা না প্রথম সংখ্যাটাকে বেশি ধরে। 5 যখন ছিল তখন 500, যেই 4 চলে আসলো 1 টাকাই কমেছে, কিন্তু তবুও আমাদের মাথা ওটাকে ভাবে যে ওটা 400 400 400। এটাই হয় হিউম্যান সাইকোলজি। আমি যেমন কন্টেন্ট ক্রিয়েটার, আমি কিন্তু এই হিউম্যান সাইকোলজির ব্যবহার অনেক করি। এই কারণে তুমি দেখবে বাকিদের কন্টেন্ট যখন দেখো আর আমার কন্টেন্ট যখন দেখো, এটা আমার নিজের মনে হয়, আপন মনে হয়, কারণ আমিও হিউম্যান সাইকোলজির ব্যবহার করি। আর এই হিউম্যান সাইকোলজি আমি যদি তোমায় এক লাইনে বলি, তো প্রথমে নিজের রাগ, দুঃখ, লোভ, নিজের ভালো লাগা, খারাপ লাগা, সেগুলো বুঝতে পারা, তারপর সামনের মানুষকে বোঝা, কারণ সামনের মানুষটাও মানুষ, তার ভেতরেও সেই সব জিনিস আছে যেটা তোমার ভিতরে আছে। আর এই যুগে যদি তুমি মানুষ চিনতে পারো না, তো এর থেকে ভালো আর কোনো জিনিস হতে পারে না। যে সামনের মানুষটা আমার সাথে কী কারণে আছে, তার স্বভাব কেমন, তার উদ্দেশ্য কী, এটা যদি তুমি বুঝতে পারো তো নিজের জন্য অনেক ভালো বন্ধু বাঁচতে পারবে। নিজের আশেপাশে এমন ভালো ভালো মানুষ রাখতে পারবে যার জন্য তোমার মানসিক পরিবেশ অনেক ভালো থাকবে, নেগেটিভ হয়ে যাবে না। কারণ মানুষের টক্সিক সার্কেলের জন্যই মানুষ লাইফে যে গ্রো করবে না, সেই গ্রো আপ হয় না, ভাই পরিবেশ লাগে। একটা চারা গাছ বড় হতে গেলেও পরিবেশ লাগে। ঠিক সেভাবে মানুষের যদি টক্সিক পরিবেশ থাকে না, তো সে গ্রো আপ কথা আসেই না। তাই নিজের মানসিক পরিবেশও ভালো রাখার জন্য ভালো ভালো আশেপাশে নিজের সেরকম মানুষও রাখতে হয়। তারপর ব্যবসায় তুমি তোমার সাম্রাজ্যও দাঁড় করাতে পারবে, বা যেখানে তুমি কাজ করো, যেখানে চাকরি করো, সেখানে তোমার যে উপরস্থ মানুষ আছে তার সাথে ভালো ব্যবহার রেখে তার কাছ থেকে প্রমোশনও নিতে পারবে, বা বড় বড় মানুষের সাথে কানেকশনও বানাতে পারবে। এটা যদি একটা শর্ট এক্সাম্পল আমি দিই না, বড় মানুষ দেখলেই না অনেক মানুষই কী করে, এই ভুলটা করে যে আমায় একটু সাহায্য করবেন। যখনই তুমি সাহায্যে চাইলে, তখনই ওই বড় মানুষটার চোখে তুমি একটা ভিখারি হয়ে গেলে। কারণ ওরকম মানুষ তার কাছে দিনে 100টা 1000টা প্রচুর মানুষ আসে। কিন্তু যখনই তুমি দেখবে যে সামনের মানুষটার কানেকশনে বা নেটওয়ার্কে আমি যেতে চাই, তখন তুমি নিজেকে না তার জায়গায় রেখে দেখো। তুমি দেখো যে সে কী কাজ করে, যে স্যার আপনি এই কাজটা করেন, আর এই কাজটাকে না আমি আপনার এইভাবে আমি সাহায্য করতে পারি। এখন সে না তোমার কথা ভাববে, এখন তুমি চান্স আছে যে তুমি তার নেটওয়ার্কে প্রবেশ করলেও করতে পারো। তারপর একবার নেটওয়ার্কে প্রবেশ করে তুমি তোমার কাজ অন্যভাবে বার করে নিলে, সেটাও হয়। এইভাবেও মানুষ হিউম্যান সাইকোলজি কাজে লাগে, যে আগে ফার্স্ট আমি তার নেটওয়ার্কে এন্টার করবো, তারপর আমি আমার কাজ ঠিক বার করে নেবো, এটাও হয়। আর 3 নম্বর ফিলোসফি। ভাই আমার দারুণ লাগে, সবথেকে সুন্দর আর কাছের সাবজেক্ট। দেখো একটা ধার্মিক মানুষ না, তার মনে হিংসা থাকতে পারে, রাগ থাকতে পারে, মারামারি কাটাকাটি থাকতে পারে, কিন্তু যারা ফিলোসফি পড়ে না তাদের মনে ভাই হিংসা, ঘৃণা এগুলো থাকেই না। মানে সামনে দিয়ে যদি কোনো মানুষ তাকে হেড দেয় না, তো কী হয়, সেই মানুষ রেগে যায় না হিংসা করে। কিন্তু যারা ফিলোসফি পড়ে না, সে তার চোখে না, সে মানে সামনের মানুষটাকে দয়ার নজরে দেখে, যে ভাবে যে সামনের মানুষটা হয়তো মানসিক ডিপ্রেশনে ভুগছে, তাই আমার মতো মানুষকে হয়তো সে হিংসা করছে। আসেই না ভাই, এটা আমি নিজে ফিল করতে পারি। যারা ফিলোসফি পড়ে, ভাই আমার যদি কাউকে ভালো না লাগে, আমি তাকে ইগনোর করে দেবো, জাস্ট ইগনোর করে দেবো। হিংসাও আসবে না, ঘৃণাও আসবে না। ওশোর একটা ফিলোসফি বলছি। ওশো বলে যে তুমি যদি পুরো জগৎকে তোমার প্রকৃত বন্ধু ভাবো, তো এটা আবার ভেবো না যে প্রকৃত বন্ধু ভাবলেই সবাই তোমার প্রকৃত বন্ধু হয়ে যাবে, একদমই না। এই ভুলটা করবে না। কিন্তু যখনই তুমি সমস্ত মানুষকে নিজের প্রকৃত বন্ধু ভাবো না, এই জগৎ তোমার কাছে একটা খুব ভালো বন্ধু হয়ে যায়, তোমার শত্রু সমাপ্ত। এখন যে তোমার শত্রুতা করবে, সেই শত্রুতা তার মনে আছে, সে তার কষ্ট পাবে।
ওই চাকুটা তার মনে আছে, সে তার খোঁচে খাবে, তোমার মনে কোনো চাকু নেই। আর এখানে শুধু ওশো একা না, এরকম ফিলোসফারের আরও নাম বলছি, যেমন স্বামী বিবেকানন্দ আছে, গৌতম বুদ্ধ আছে, ওশো তো আছেই, অষ্টাবক্রা আছে, আর বর্তমান সময়ে আচার্য প্রশান্ত আছে। তুমি এদের শুনতে পারো, এদের ফিলোসফি যখন তুমি শুনবে, বোঝার চেষ্টা করবে, তো প্রথম প্রথম না অনেক হাসবে, প্রচুর হাসি পাবে। ভাই ফিলোসফি জিনিসটাই এমন, প্রথম প্রথম প্রচুর হাসবে, কিন্তু তারপর যখন ডিপ কথাবার্তা হবে তখন না মনে হবে যে কেউ আমায় অপমান করছে। কিন্তু তুমি যদি বুঝতে পারো অপমানটা তোমায় করা হচ্ছে না, তোমার যত পুরনো আগের ধারণা আছে, মান্যতা আছে, সেগুলোকে অপমান করে করে না তারা ভেঙে দেয়, তারা তোমায় মুক্ত করে দেয় সেগুলো থেকে। দেখবে যারা মানসিক দিক দিয়ে একদম নিচের স্তরে আছে, তাদের টেস্ট ঠিক এরকমই হয়। কাউকে গালাগাল দিল সেই সব ভিডিও দেখে, মানে রোস্ট ভিডিও দেখে, বা সিরিয়ালে কোনো ঝগড়াঝাটি বা কোনো রিয়ালিটি শোতে লড়াই মারপিট এগুলো দেখে, এটাই তাদের টেস্ট। কিন্তু যাদের টেস্ট আরেকটু উঁচু হয়, তারা না গভর্নমেন্টকে যারা ক্রিটিসাইজ করে, সৎ সাহস রেখে বুকে, তারা সেটা দেখে। আর যাদের টেস্ট আরেকটু উঁচু হয়, তারা দেখে যে আমাকে নিজেকে যে অপমান করছে। আর যারা ফিলোসফার না, তারা সবসময় ক্রিটিসাইজ করে সমাজকে। দেখবে তারা অপমান করে এমন এমন কথা না, যে সমাজের খামতিগুলো তোমার চোখের সামনে তুলে ধরবে, যে সমাজকে নিয়ে মানুষের মনে একটা একটা ভীত ভয় থাকে। সেই সমাজকে অপমান করে, তোমায় অপমান করে, তোমার অজ্ঞানতাকে অপমান করে, তোমার অহংকারকে অপমান করে। তোমার তাদের শুনতে শুনতে তোমার মনে হবে না যে সব দোষ ভাই আমারই। আজ যদি আমার জীবনে দুঃখ থাকে, কষ্ট থাকে, তার সম্পূর্ণ দায়ভার না আমারই, আমিই উৎপত্তি করেছি। কোনো ভগবান নেই, কোনো পরের জন্ম নেই, কোনো পাপ পুণ্য নেই। আর যখন মানুষ নিজেকে কাঠগড়ায় দাঁড় করে না, তবে দিয়েই তার ক্রান্তি শুরু হয়, তবে দিয়েই সে নিজেকে বদলায়। আর যখন তুমি বড় বড় ফিলোসফারদের পড়া শুরু করবে না, তখন তোমার বাকি যত সাধু সন্ন্যাসী আছে, যারা পাপ পুণ্যের কথা বলে, ভাগ্যের কথা বলে, পরের জন্মের কথা বলে না, তাদের একদম বাচ্চা মনে হবে। ভাববে যে এটা তো ভাই মানসিক গোলামেই আটকে গেল, যে এই দিন চুল কেটো না, এই হয়ে যাবে, এই দিন এটা করো না, ওইটাও করো না। স্বামীজি এই কথাটা আর কেউ না, স্বামীজি বিবেকানন্দ বলে, এটা জাস্ট একটা মানসিক গোলাম। তো তুমি যখন হাই লেভেলের ফিলোসফারদের পড়া শুরু করবে না, নিচের বাকি যত সাধু আছে, সব মনে হবে যে ভাই এরা মানসিক গোলামেই আটকে আছে। অন্ধভক্তির একটা ব্যাপার, এটা নিজেরাই সেখান থেকে বার করতে পারলো না। বাকি হ্যাঁ, তারা টিচিং হয়তো ভালো দিতে পারে, কিন্তু তাদের ভেতরে একটা অন্ধভক্তির ছাপ পাওয়া যায়। কিন্তু যে কটা মানুষের আমি নাম নিলাম, তাদের ভেতরে তুমি অন্ধভক্তির ছাপ পাবেই না। স্বামী বিবেকানন্দ, ওশো, গৌতম বুদ্ধ, অষ্টাবক্রা, আচার্য প্রশান্ত, শুনতে পারো। তো প্রথম সাবজেক্টটা কী ছিল? ফাইন্যান্স, যেটা না তোমায় আর্থিক মজবুতি দেবে। দ্বিতীয়টা ছিল হিউম্যান সাইকোলজি, যাতে তুমি সামনের মানুষের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে পারো তোমার নিজের মানসিক পরিবেশের জন্য। 3 নম্বরটা ছিল ফিলোসফি, তুমি নিজেকে আরও ভালোভাবে চিনবে, নিজেকে ভালোবাসতে শুরু করবে, প্রেম করবে। এবার তুমি বলো, এই 3টে সাবজেক্ট ছাড়া কখনো কি সম্ভব তুমি জীবন উপভোগ করতে পারবে? টাকা নেই, তুমি জীবন উপভোগ করতে পারবে? তোমার আশেপাশে এরকম ভালো মানুষ নেই, তুমি কি জীবন উপভোগ করতে পারবে? বা তুমি নিজেকেই ভালোবাসো না, তুমি কি জীবন উপভোগ করতে পারবে? একদমই না। তাই এই 3টে সাবজেক্ট না তোমার সাথে সারা জীবন যাবে: ফাইন্যান্স, হিউম্যান সাইকোলজি আর ফিলোসফি। আর হ্যাঁ, আমি যে বইটা লিখেছি, সেই বই না এই 3টে সাবজেক্ট তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। বাকি যারা ওই বইটা কিনে পড়েছে, তাদের রেসপন্স ঠিক এমন ছিল। বাকি আমি বইটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে আর আমার কমেন্ট বক্সে পিন করে রাখলাম, তুমি সেই লিঙ্কে গিয়ে বইটা নিতে পারো। আর কীভাবে কি নিতে পারবে যদি না বুঝতে পারো, তো আমার এই চ্যানেলে দেখো একটাই শর্ট ভিডিও আছে, সেটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাকি কিপ রিডিং, কিপ গ্রোয়িং। আমি জানি যারা নেওয়ার তারা নেবে, আমি বললেও নেবে, না বললেও নেবে। আর যারা নেবে না, তারা নেবে না, কিন্তু আমার এতে কোনো আফসোস নেই। এটা বলার উদ্দেশ্য এটাই, কারণ আমি জানি যারা না নেওয়ার, যাদের পড়ার ইচ্ছে নেই, তারা আমি বললেও নেবে না, কিন্তু যারা নেওয়ার ইচ্ছা আছে তাদের শুধু আরেকবার মনে করিয়ে দেওয়া। আসছি, টাটা।